হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইন্ডিয়ান ইকোনমির অলরেডি দুটো পার্ট আলোচনা করে দিয়েছি, ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ইকোনমি এবং আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এই দুটো আলোচনা আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি এলিভেশন এই দুটো নিয়ে আলোচনা করে দিয়েছি। অর্থাৎ আপনার কন্টেন্ট অনুযায়ী অর্থাৎ সূচিপত্র অনুযায়ী দুটো চ্যাপ্টার কভার হয়ে গেছে। এমসিকিউ যারা ফলো করছেন ডেলি, দেখবেন আপনার অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওগুলো ফলো করলে। তো আজকে থার্ড চ্যাপ্টার আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। যখনই ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। আর অনেকে বলছেন যে আমার চ্যানেলে ভিডিও খুঁজে পাচ্ছেন না, তো আগের ভিডিওগুলো তাহলে আপনারা উপরের দিকে যে দেখবেন ভিডিও বলে অপশান আছে, যখন এই চ্যানেলে যাবেন কোনো ভিডিও দেখবেন, হোম পেজে যাবেন, ভিডিওতে ক্লিক করে WBCS স্টাডি, ওপর দিকে দেখবেন ভিডিওস বলে অপশান আছে, ভিডিওসে ক্লিক করবেন, আপনি যতগুলো ভিডিও আছে সব দেখতে পাবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা শুরু করব থার্ড পেপার, থার্ড পেপার না, এখানে হচ্ছে চ্যাপ্টার। ঠিক আছে, থার্ড চ্যাপ্টার কারেন্সি অ্যান্ড ইনফ্লেশন। কারেন্সি এবং ইনফ্লেশন থেকে যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করব। আর আমরা জানি ইকোনমিকের ম্যাক্সিমাম আছে কারেন্ট ইভেন্ট থেকে। কারেন্ট ইভেন্টের উপরে যে ইকোনমিকের চেঞ্জেস হয়েছে, ইকোনমিক সার্ভে বা আপনার বাজেট, সেগুলো থেকেও কোশ্চেন আছে, তো সেগুলো আমাদের দেখে নিতে হবে। তো কারেন্সি অ্যান্ড ইনফ্লেশন থেকে আমরা কোশ্চেন স্টার্ট করার আগে বলে দিই, কারেন্সি এবং ইনফ্লেশন থেকে কোশ্চেন কিন্তু প্রতিবারে WBCS পরীক্ষায় আসে। WBCS থেকে তো থাকছেই, এছাড়া NTPC রেল এবং PSC ক্লার্কের এক্সামেও আপনি কমন পেয়ে যাবেন। কেন, যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে সেই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় অলরেডি এসে গেছে। কোশ্চেন নাম্বার 1, which of the following are definite implication of a fall in inflation? বলছে কোন জিনিসটা ইনফ্লেশনে ফল করছে। প্রাইস হ্যাভ ফলেন, প্রাইস ফল করছে। প্রাইস আর ইনক্রিজিং মোর স্লোলি দ্যান বিফোর। আচ্ছা, ফুড সাপ্লাই হ্যাজ ইনক্রিজড, দেয়ার ইজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন। আচ্ছা, এখানে যে অপশানগুলো প্রাইস হ্যাভ ফলেন, এটা ভুল। কেননা ইনফ্লেশন হলে আমরা জানি মুদ্রাস্ফীতি হয়, অর্থাৎ টাকা বাড়ে, অর্থাৎ প্রাইস হ্যাভ রাইজেন হতো, তাহলে এখানে ফলেন দিয়েছে, এটা ভুল। কোশ্চেন নাম্বার অপশান 2, প্রাইস আর ইনক্রিজিং মোর, প্রাইস ইনক্রিজ করছে বেশি, স্লোলি দ্যান বিফোর, আগের থেকে বেশি ইনক্রিজ করছে স্লোলি। আর 3 দিয়েছে ফুড সাপ্লাই হ্যাজ ইনক্রিজ, ফুড সাপ্লাই ইনক্রিজ হবে না। দেয়ার ইজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশনে হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে এখানে অপশান 2, শুধু প্রাইস বাড়ছে। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ করছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, তাহলে আমাদের অপশনের আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 2, অ্যামং দ্য কজ অফ ইনফ্লেশন ক্যান বি লিস্টেড। এই টাইপেরই কোশ্চেনই কিন্তু WBCS মেনে আসবে। অ্যামং দ্য কজ অফ ইনফ্লেশন ক্যান বি লিস্টেড, কোন কোন কারণগুলো হতে পারে ইনফ্লেশনের জন্য। স্লো গ্রোথ ইন এগ্রিকালচারাল আউটপুট, ইনক্রিজিং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট, নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে ইনক্রিজ করছে যেটা গভর্নমেন্টের আন্ডারে। র্যাপিড পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথও হচ্ছে। র্যাপিড গ্রোথ ইন কস্টলি ইম্পোর্ট, কস্টলি ইম্পোর্ট যে জিনিস করা হচ্ছে সেটাও কস্টলি, র্যাপিড সেটাও গ্রোথ হচ্ছে। তাহলে এখানে সবগুলোই হচ্ছে ইনফ্লেশনের জন্য, মুদ্রাস্ফীতির জন্য সবগুলোই হচ্ছে। সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে সি, আমাদের আনসার হচ্ছে সি, অর্থাৎ 1 2 3 4। কোশ্চেন নাম্বার 3, অ্যামং দ্য রেমেডি অফ ইনফ্লেশন উই ক্যান নট ইনক্লুড, ইনফ্লেশনের সময় আমরা কোন জিনিসটা ইনক্লুড করব না। বেটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন, লোয়ারিং ব্যাংক রেট, রিডিউসিং বাজেটারি ডেফিসিট, এফিসিয়েন্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা হচ্ছে লোয়ারিং ব্যাংক রেট। ব্যাংক রেট কিন্তু আমরা ইনফ্লেশনের সাথে ইনক্রিজ করব না। ব্যাংক রেট ইকোনমিকের নিয়ম অনুযায়ী ইকোনমিক্যালি হচ্ছে ব্যাংক রেট বাড়বে কমবে, অ্যাকচুয়ালি ব্যাংক রেট হচ্ছে বেশিরভাগ সময়ই একই থাকে। তো সেক্ষেত্রে সেটা RBI ঠিক করবে, কিন্তু ইনফ্লেশন যখন হয়ে যাবে তখন কিন্তু এটা লোয়ারিং ব্যাংক রেট বা হাই ব্যাংক রেট সেটা কিন্তু থাকবে না। তো ব্যাংক রেট লো হবে না, সেক্ষেত্রে ইনফ্লেশন কম করার জন্য ব্যাংক রেট হাই হতে পারে, যার জন্য এটা হবে না, ভুল। আনসার বি।
কোশ্চেন নাম্বার 4 বলছে a very rapid growth in price in which money losses its value to the point where even better may be preferable is known as যে র্যাপিড গ্রোথ হচ্ছে which money লস করছে value of point better may be preferable is known as inflation, hyperinflation, deflation, disinflation. এটা হবে hyperinflation. Question number 5 inflationary gap is a situation characterized by option A হচ্ছে excess of aggregate demand over aggregate supply of at the full employment level. এখানে বলেছে যেটা ডিমান্ড আছে ডিমান্ডের উপরে সাপ্লাই বেশি, ঠিক আছে। অ্যাগ্রিগেট সাপ্লাই ইজ দ্য ফুল এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্টও আছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট নেই। অপশান বি দিয়েছে গ্যাপ বিটুইন গ্যালোপিং ইনফ্লেশন অ্যান্ড রানওয়ে ইনফ্লেশন, এটা হবে না। ইনফ্লেশন কাপলড উইথ রিসেশন হবে না, রিসেশন হচ্ছে মন্দাগতি, ইনফ্লেশন হলে মন্দাগতি হয় না। আচ্ছা, ইনফ্লেশন দ্যাট ইউজুয়ালি প্রিভেল ইন আ ডেভেলপিং কান্ট্রি, ইনফ্লেশন শুধু ডেভেলপিং কান্ট্রিতে হয়, এটা ভুল। তাহলে আমাদের আনসার হবে এক্সেস ইজ অ্যাগ্রিগেট ডিমান্ড এক্সেস করেছে এবং অ্যাগ্রিগেট সাপ্লাই ইজ দ্য ফুল এমপ্লয়মেন্ট, তাহলে আমাদের সেটাকে বলা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 6 হুইচ অফ দ্য ফলোইং ইজ রংলি ম্যাচ। এখানে চারটে সূত্র দেওয়া আছে, সূত্র বলতে ফর্মুলাই দেওয়া আছে। ধরুন ডিপ্রেশন মানে কি ইনসাফিসিয়েন্ট ডিমান্ড causing large scale unemployment of man and machinery over a long period of time, এটা ভুল। ডিপ্রেশন মানে হচ্ছে এটা হচ্ছে ইনফ্লেশনের অপোজিট, ঠিক আছে, ডিপ্রেশন। তো ডিপ্রেশন যেহেতু হচ্ছে সেক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট হচ্ছে, কিন্তু লার্জলি স্কেল বলেছে, লার্জ স্কেল আনএমপ্লয়মেন্ট হবে না, এটা হবে না ডিপ্রেশন। রিসেশন মানে হচ্ছে মন্দাগতি, রিডাকশন ইন ডিমান্ড অফ প্রোডাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ওভার আ শর্ট পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করছে, এটাও হবে না। স্ট্যাগফ্লেশন হচ্ছে স্লো পেস অফ ইকোনমি অ্যাক্টিভিটি ডিউ টু ফলিং প্রাইস, অবশ্যই হচ্ছে স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে যখনই আপনার প্রাইস ফল করছে আনএমপ্লয়মেন্টও বাড়ছে, সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। তো এখানে এটাই হবে আনসার, আনসার হবে সি। কোশ্চেন নাম্বার 7 দ্য কজ অফ ইনফ্লেশন ইজ, ইনফ্লেশনের মানেটা কি ইনক্রিজিং দ্য মানি সাপ্লাই, ফল ইন প্রোডাকশন, ইনক্রিজিং মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন। প্রোডাকশন কমে যাবে কিন্তু মানি সাপ্লাইটা বেড়ে যাবে, সেটাই হবে ইনফ্লেশন। সেটা হচ্ছে আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 8 হু অ্যামং দ্য ফলোইং ইজ মোস্ট বেনিফিটেড ফ্রম ইনফ্লেশন। ইনফ্লেশন হলে মুদ্রাস্ফীতি হলে কারা সব থেকে বেনিফিট পায়। কোশ্চেনটা অনেকবার এসেছে, দেখুন আইএসেও এসেছে কোশ্চেনটা। গভর্নমেন্ট, পেনশনার, ক্রেডিটার, সেভিং ব্যাংক, অ্যাকাউন্ট হোল্ডার, ডেটার। যারা ঋণ নিচ্ছে বা যারা লোন নিচ্ছে তারা কিন্তু বেশি লাভবান হবেন, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে ডেটার, ঋণ গ্রহীতা। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ সাফার দ্য মোস্ট ফ্রম ইনফ্লেশন। ইনফ্লেশন থেকে সব থেকে বেশি সাফার করবে কারা, যারা ঋণ দেবে অর্থাৎ ক্রেডিটার, যারা টাকা দেবে এরা হচ্ছে সাফার করবে, তাহলে আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 10 মিনিমাম ইনফ্লেশন ইন পোস্ট ইকোনমি রিফর্ম অ্যাজ, মিনিমাম ইনফ্লেশন কখন হয়েছিল 1999 থেকে 2000, 2000 থেকে 2001, 2001 থেকে 2, 2 থেকে 3। আনসার হবে 1999, 1999 থেকে 2000। ইনফ্লেশন ইজ কজড অ্যাজ আ রেজাল্ট অফ, ইনফ্লেশন যখন হবে তার রেজাল্ট কী হবে ইনক্রিজিং ইজ মানি সাপ্লাই, ইনক্রিজিং মানি সাপ্লাই উইথআউট আ করসপন্ডিং ইনক্রিজিং ইন প্রোডাক্ট। আর আগেই বলেছে মানি সাপ্লাই বেড়ে যাবে কিন্তু প্রোডাকশন কমে যাবে, সেটাই হবে ইনফ্লেশন, অর্থাৎ সি হবে আনসার। কোশ্চেন নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্ট ফর দ্য কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনটা কি, অর্থাৎ ইকোনমিতে পুশ করছে ইনফ্লেশন। তাহলে এখানে গেছে ইনক্রিজ ইন মানি সাপ্লাই, আমরা জানি ইনফ্লেশন মানেই মানি সাপ্লাই বাড়ছে। ইনক্রিজ ইন ইনডাইরেক্ট ট্যাক্সেশন, অবশ্যই কস্ট পুশ ইনফ্লেশন মানে হচ্ছে ট্যাক্সটা বেড়ে যাচ্ছে, সেটা হবে ইনক্রিজ ইন ইনডাইরেক্ট ট্যাক্সেশন, তাহলে আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 13 দ্য ইনফ্লেশন এক্সপিরিয়েন্স ইন দ্য country at present is, inflation experience in the country at present, galloping inflation, secondary inflation,
আনরিয়ালিস্টিক ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন। আমাদের ইন্ডিয়াতে যেটা হয় ইনফ্লেশন, সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, ট্যাক্স বেড়ে যায়, হচ্ছে ইনফ্লেশন কম করার জন্য ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। তাহলে কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং গভর্নমেন্টাল স্টেপ হ্যাজ প্রুভড relatively effective in controlling the double digit rate of inflation in the Indian economy during recent year? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে ডাবল ডিজিট রেট ইন ইনফ্লেশন ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং রিসেন্ট ইয়ারে যে ডাবল ডিজিট ইনফ্লেশন হয়েছিল তার রিলেটিভ এফেক্টিভটা কী হয়েছিল। এখানে দিয়েছে কন্টেনিং দ্য বাজেটারি ডেফিসিট অ্যান্ড আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচারি অ্যান্ড স্ট্রিমলাইন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। সি দিয়েছে এনহ্যান্স রেট অফ প্রোডাকশন অফ অল কনজিউমার গুড হচ্ছে প্রোডাকশন হচ্ছে বেড়ে গিয়েছিল অ্যান্ড পারসুইং দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি। এটা ছিল কন্টেনিং দ্য বাজেটারি ডেফিসিট আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। বাজেটারি ডেফিসিট বেশি হয়ে গেছিলো, অর্থাৎ ডেফিসিট ফাইন্যান্স বেশি হয়ে গেছিলো, যার জন্য ইনফ্লেশনটা হয়েছিল। আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, এটা আনসার হবে এ। কোশ্চেন নম্বর 15, of the various way of financing government investment expenditure the least inflation is, লিস্ট ইনফ্লেশন কখন হবে, ইনফ্লেশনটা কখন কমে যাবে। এর আগেই বলেছি যে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, অর্থাৎ যখন ইনফ্লেশন হচ্ছে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে ট্যাক্সেশন। আনসার হচ্ছে সি। ট্যাক্স বাড়িয়ে দিলে কি হবে, মানুষ যখন ট্যাক্স জমা দেবে ইনফ্লেশনটা কমে যাবে। কোশ্চেন নম্বর 16, ডিভ্যালুয়েশন মিন্স কি। ডিভ্যালুয়েশন মানে হচ্ছে কোনো একটা কান্ট্রির সাপেক্ষে দেশের যে মুদ্রাস্ফীতি, দেশের যে মুদ্রার মান, সেটাকে কমিয়ে দেওয়া। এখানে দিয়েছে কনভার্টিং রুপি ইন্টু গোল্ড, লোয়ারিং অফ দ্য ভ্যালু অফ দ্য ওয়ান কারেন্সি ইন কম্প্যারিজন দ্য সাম ফরেন কারেন্সি, আগেই বললাম। তো এটা হবে যে কোনো কারেন্সির সাপেক্ষে, কোনো কান্ট্রির সাপেক্ষে নিজেদের কান্ট্রির টাকার মানটাকে কমিয়ে দেওয়াটাই হচ্ছে ডিভ্যালুয়েশন। তাহলে আনসার হচ্ছে আমাদের সি, এই সরি বি হচ্ছে আনসার। কোশ্চেন নম্বর 17, মনিটারি পলিসি ইজ রেগুলেটেড বাই, অপশন দিয়েছে মানি লন্ডার, সেন্ট্রাল ব্যাংক, প্রাইভেট এন্টারপ্রেনার, গভর্নমেন্ট পলিসি, অর্থাৎ আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মনিটারি পলিসি রেগুলেট করবে কে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার মানেই হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক। কোশ্চেন নাম্বার 18, 1 রুপি কারেন্সি নোট বিয়ার দ্য সিগনেচার। 1 রুপি কারেন্সি নোটের সিগনেচার কে করবে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফাইন্যান্স মিনিস্টার ইন্ডিয়া, ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। আনসার হবে ডি। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা যদি মনে না থাকে, যখন পড়তে ইচ্ছা করবে না, ভিডিওগুলো দেখবেন, মনে রয়ে যাবে আপনাদের। কেননা আমরা জানি দেখে শুনে সব থেকে বেশি, শুনে বেশি মনে রাখা যায়। তাহলে আমাদের আনসার হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 19, 10 রুপি নোটস বিয়ার দ্য সিগনেচার অফ। 10 টাকার নোটে কার সিগনেচার থাকে, আমরা জানি 10 টাকার নোটে থাকবে গভর্নরের সিগনেচার, অর্থাৎ যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হবেন। আপনাদের জন্য একটা কোশ্চেন রইল, এখন নতুন রিজার্ভ ব্যাংকের গভর্নর কে হয়েছেন, অপশানে কমেন্টে জানাবেন, এবং তিনি কততম গভর্নর রিজার্ভ ব্যাংকের। আমাদের আনসার হচ্ছে গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 10 টাকার নোটে সাইন থাকছে। কোশ্চেন নম্বর 20, ওয়েন ওয়াজ দ্য ডেসিমাল সিস্টেম অফ কারেন্সি ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। ডেসিমাল সিস্টেম কবে থেকে চালু হয়েছে, সেটা হচ্ছে 1957 থেকে চালু হয়েছে। আনসার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্ট কারেন্সি নোট অফ দ্য ডিনোমিনেশন রস 100। আচ্ছা, কোথায় 100 টাকার কারেন্সি নোট হচ্ছে প্রিন্ট হচ্ছে, ব্যাংক নোট প্রেস দেবাস, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস নাসিক, আর সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ, অল অফ দ্য অ্যাবাভ। এটা হবে দেবাস, এটা হচ্ছে নতুন খোলা হয়েছে ব্যাংক নোট প্রেস দেবাস। Question number 22, the highest denomination of the currency note in the circulation as legal tender in India is maximum highest denomination, এটা 1000 দিয়েছে, কিন্তু এখন তার 1000 নোট নেই, এটা যেহেতু আগের কোশ্চেন, এখন হলে কত হতো, 2000 টাকা হতো। Question number 23, the special paper required for the printing of press currency note by the security press in the country is manufactured। তো আমরা যে টাকাগুলো ব্যবহার করি, টাকাতে যে কাগজটা ব্যবহার করে, সেই কাগজটা কি না, সেই কাগজটা কোথা থেকে রিকোয়ার্ড করা হয়, সোশ্যাল পেপার রিকোয়ার্ড প্রিন্টিং কারেন্সি নোট দ্য সিকিউরিটি প্রেস কোন প্রেস থেকে নেওয়া হয়। এখানে দিয়েছে হায়দ্রাবাদ, কলকাতা, হোশাঙ্গাবাদ, দেওয়াস। এটা হবে হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট, হচ্ছে হোশাঙ্গাবাদ। কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং মিন্ট আন্ডারটেক রিফাইনিং অফ গোল্ড ফর
লাইসেন্স গোল্ড ডিলার অ্যান্ড প্রোডাকশন অফ মেডেল ফর ডিফেন্স সার্ভিস, সেটা হবে মুম্বাই মিন্ট। যেখান থেকে কয়েন মিন্ট হচ্ছে মুম্বাইয়ের, সেটা হচ্ছে মুম্বাই মিন্ট। Question number 25. Meet the growing need for coin in the country where purpose to set up another mint. Growing need for the coin in the currency a country where are the purpose to set up the another mint. Another mint হচ্ছে নয়ডা, এটা হবে গ্রেটার নয়ডা। Question number 26. For international payment, the Indian currency is linked to American dollar, British dollar, gold standard, and none of the above. এটা হবে আমেরিকান ডলার এবং ব্রিটিশ স্টার্লিংও। যেহেতু এখানে একটা চেয়েছে তো আমরা সেটা আমেরিকান ডলারই দেব ইন্টারন্যাশনাল পেমেন্টে। তাহলে আমাদের আনসার হচ্ছে আমেরিকান ডলার। কোশ্চেন নাম্বার 27. হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর ইউজড অন আ 10 রুপি নোট? 10 রুপি নোটে কতগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? এই কোশ্চেনে অনেকে মনে করবেন হয়তো 10টা টাকার নোট তাই 10টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ভুল, 15টা ল্যাঙ্গুয়েজ সব নোটে ইউজ করা হয়। তাহলে এটা আনসার হবে আমাদের 15টা ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার 28. কনভার্টেবিলিটি অফ দ্য রুপি এমপ্লাইজ, রুপি যখন কনভার্ট করা হচ্ছে এর মানেটা কি? বিং দ্য এবল টু কনভার্ট রুপি ইন্টু গোল্ড, freely permitting the conversion of rupee to other major currency and vice versa, allowing the value of rupee to fixed by the market force, developing an international market for currency in India. না, convertibility rupee মানে কি? freely permitting মানে মুক্তভাবে যে কোনো কান্ট্রির টাকাতে হচ্ছে আপনি ভাইস ভার্সা অর্থাৎ সেই কান্ট্রির এই কান্ট্রিতে আপনি কনভার্ট করতে পারছেন রুপি, বা এই কান্ট্রির অন্য কান্ট্রিতে কনভার্ট করতে পারছেন রুপি ফ্রিলি। তাহলে আমাদের আনসার হচ্ছে এটা বি, বি হচ্ছে আনসার। আচ্ছা বন্ধুরা, এখানে তো আমি কমপ্লিট করে দিলাম থার্ড পেপার। এখানে কিছু কোশ্চেন আছে। আচ্ছা, ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি ইজ কাউন্টারফিট কারেন্সি, ইলিগাল আর্ন মানি, মানি আর্ন থ্রো underhand deal, income on which payment of tax is usually evaded. ব্ল্যাক মানি মানে আমরা কি জানি না, ইনকাম উইচ পেমেন্ট ট্যাক্স ইজ ইউজুয়ালি ইভেডেড, অর্থাৎ যেটা ট্যাক্স হচ্ছে অ্যাভয়েড করা হচ্ছে সেটাই হচ্ছে ইলিগাল মানি বা ব্ল্যাক মানি। আনসার হচ্ছে ডি। আচ্ছা, ব্রড মানি, ব্রড মানি মানে হচ্ছে M3 মানি। তাহলে এখানে ব্রড মানি মানে হচ্ছে M3 মানি। দ্য ইস্যু ডিপার্টমেন্ট অফ দ্য আরবিআই মেনটেন ড্যাশ আগেন্স্ট দ্য প্রিন্টিং অফ নোটস, বলছে কোন ডিপার্টমেন্ট হচ্ছে আরবিআই এর কোন ডিপার্টমেন্ট মেনটেন করবে প্রিন্টিং অফ নোট? বলছে মিনিমাম রিজার্ভ সিস্টেম মেনটেন করে, প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম, প্রপোর্শনাল গোল্ড রিজার্ভ সিস্টেম, প্রপোর্শনাল ফরেন সিকিউরিটি। না, এটা হবে মিনিমাম রিজার্ভ সিস্টেম মেনটেন করবে। আমরা জানি রিজার্ভ সিস্টেম কি আছে না, 200 গড়ের গোল্ড আর মানে 200 গড়ের গোল্ড এবং ক্যাশ, আর বাকিটা হচ্ছে আপনার টোটাল এখন 500 করোড় হয়ে গেছে। আগে যখন 200 করোড় ছিল তখন ছিল আপনার 120 করোড় হচ্ছে ক্যাশ এবং 80 করোড়ের গোল্ড ছিল। এখন হয়ে গেছে 200 করোড়ের ক্যাশ এবং গোল্ড মিলিয়ে। তো একটা মিনিমাম রিজার্ভ সিস্টেম মেনটেন করতে যে এত টাকা রিজার্ভ করে তারপরে যেটা সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করার জন্য ব্যাংকে অ্যাজ এ NDTL এবং CRR এর ব্যবধান অনুযায়ী। কোশ্চেন নাম্বার 32. ডেভ্যালুয়েশন অফ কারেন্সি বাই দ্য কান্ট্রি ইজ মিন টু লিড, কি কি লিড করছে? ডিভ্যালুয়েশন অফ দ্য কারেন্সি আগেই বলেছে। ডিভ্যালুয়েশন অফ কারেন্সি মানে হচ্ছে যে টাকা রয়েছে টাকার মূল্যটা কমে গেছে। এক্সপেনশন অফ ইম্পোর্ট ট্রেড, ডিভ্যালুয়েশন যখন হয়ে যাবে, যখন কোনো দেশের টাকার মান কমে যাবে, তার মানে কি টাকা প্রচুর হয়ে গেছে যার জন্য টাকার মানটা কমে গেছে। তো টাকার মান যখন কমে যাবে ইম্পোর্টটা কি হবে? ইম্পোর্টটা মানুষ বেশি করবে, ইম্পোর্ট করবে বেশি, এক্সপেনশন ট্রেড। আর প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন অ্যান্ড এক্সপেনশন অফ এক্সপোর্ট ট্রেড। তো সেক্ষেত্রে এটা হবে ইম্পোর্টটা কি করবে? ইম্পোর্ট ট্রেড হচ্ছে ইম্পোর্টটা কমাবে আর এক্সপোর্টটা বেশি করবে, ঠিক আছে? তাহলে এক্সপেনশন অফ এক্সপোর্ট অ্যান্ড প্রমোশন ইম্পোর্ট সাবস্টিটিউট। তাহলে এখানে দিয়েছে আনসার হবে আমাদের 2 এবং 3। ইম্পোর্ট কম করবে আর আউটপুট বেশি করবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট কনভার্টেবিলিটি? কনভার্টেবিলিটির রুপি কোনটা ভুল? এক্সচেঞ্জ রেট should be determined by the force of demand and supply of the currency. Exchange rate would indicate the strength of economy. It would discourage
Black market transaction, the RBI will be direct player now rather than being the indirect one. তো RBI will be direct player now rather than being a indirect one, এটাই হচ্ছে ভুল আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। Question number 34, the state debt does not include, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, state debt does not include treasury bill issued by the international financial institution। এখানে কোনো কোনো বইয়ে পাবেন এই কোশ্চেনটা হচ্ছে অনেকের কনফিউশন আছে, লোন ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ডেট ডাজ নট ইনক্লুড, স্টেট ডেট মানে হচ্ছে যে রাজ্যের যে ঋণ সেটা কোনটা ইনক্লুড হবে না, লোন ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, লোন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, প্রভিডেন্ট ফান্ড, ট্রেজারি বিল ইস্যুড বাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এখানে আনসারটা ভুল আছে, এখানে আনসার হবে এটাই, লোন ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ইনক্লুড হবে না স্টেট ডেট মানে রাজ্যের ঋণের মধ্যে। Question number 35, consider the following statement, the price of any currency in international market is determined by the WTO, demand for goods service, and by the country concerned, inflation differential between the country concerned and major trading partner, stability of the government of the concerned country। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেরটা হবে না, ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডেড কান্ট্রি কনসার্ন, এটা হবে, ডাব্লিউটিও হবে না, কেন ডাব্লিউটিও কারেন্সির মধ্যে আসছে না, ওটা একটা বিজনেস ওয়ার্ল্ড, সরি ওটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো এটার মধ্যে আসছে না। 2, 3, 4 হচ্ছে আনসার, সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে ডি। হার্ড কারেন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ কারেন্সি, হার্ড কারেন্সি মানেটা কি, এখানে দিয়েছে হুইচ ক্যান হার্ডলি টু বি ইউজড ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, এটা হবে না, ভুল। হুইচ ইজ ইউজড ইন টাইমস অফ ওয়ার, যেটা যুদ্ধের সময় ইউজ করা হয় না। হুইচ লসেস ইটস ভ্যালু ভেরি ফাস্ট, যেটা ভেরি ফাস্ট মানে খুব দ্রুত তার ভ্যালুটাকে লস করে ফেলছে। ট্রেড ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফর হুইচ ডিমান্ড ইজ পারসিস্টেন্টলি রিলেটিভ টু দ্য সাপ্লাই, এটাই হবে, যেটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যে পারসিস্টেন্স অনুযায়ী হচ্ছে যেটা ট্রেড করা হচ্ছে সেটাই হলো হার্ড কারেন্সি। দ্য ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল, এই কোশ্চেনটা নিয়ে অনেকের কনফিউশন আছে। ইন রেসপেক্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট, ইন রেসপেক্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট ইন্টু গোল্ড। বলছে ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল, ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টেবল কখন, এটা হবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট, একটাই হবে, কেননা ক্যাপিটাল অ্যাকাউন্টে হচ্ছে পার্টলি কনভার্টেবল আর গোল্ডেও হচ্ছে আপনার পুরোপুরি কনভার্টেবল, কিন্তু ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল হবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট, আনসার হচ্ছে এ। Question number 38, consider the following statement, the price of any currency in international market is received by the World Bank, demand for goods service provided the country concerned, stability of the government of the concerned country, economic potential of the country in question। এক্ষেত্রে আনসারটা হচ্ছে আমাদের ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডেড অফ দ্য কান্ট্রি কনসার্ন, স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কনসার্ন কান্ট্রি, অর্থাৎ এই কোশ্চেনটা আগেও পড়েছি আমরা, এটা হবে 2, 3 আনসার, তার মানে আনসার হচ্ছে আমাদের বি। ইনফ্লেশন এমপ্লয়ি, ইনফ্লেশন কি করবে, ইনফ্লেশন হলে রাইজ ইন বাজেট ডেফিসিট, রাইজ ইন মানি সাপ্লাই, রাইজ ইন জেনারেল প্রাইস ইন্ডেক্স, রাইজ ইন প্রাইস অফ কনজিউমার গুড, অবশ্যই জেনারেল প্রাইস যেটা সেটাই হচ্ছে বেড়ে যাবে, সেটা হচ্ছে রাইজ ইন জেনারেল প্রাইস ইন্ডেক্স, আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 40, দ্য সিচুয়েশন উইথ ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন টার্মস, আমি এর আগেও কোশ্চেনেতে বলেছি যখনই কোনো ইনফ্লেশনের সাথে সাথে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে সেটা হবে স্ট্যাগফ্লেশন, সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। Question number 41, which of the following factor contributed to the inflationary trend? 15% fall in production in industrial good, 15% increase in price of agricultural product, 15% increase in supply of money in the market, এটা হবে 15% increase in the supply in money in the market, এটা হচ্ছে আপনার contribute of the inflationary trend। Which of the following can be used for the checking inflation temporarily? Temporarily inflation check করার জন্য কি ইউজ করতে হবে, increase in wages, decrease in money supply, money supply decrease হয়ে গেলে আপনার ইনফ্লেশন টেম্পোরারি ছিল, আনসার হচ্ছে বি। Question number 43, who among the following are not protected against inflation? Salaried class, industrial worker, pensioner, agricultural farmer, হচ্ছে ইনফ্লেশনের নট প্রোটেক্টেড অ্যাগেন্স্ট ইনফ্লেশন, এটা হবে এগ্রিকালচারাল ফার্মার, এগ্রিকালচারাল ফার্মাররা প্রোটেক্টেড নয় ইনফ্লেশনের জন্য।
বা ইনফ্লেশনের সময়। অ্যান এসেন্সিয়াল অ্যাট্রিবিউট অফ ইনফ্লেশন কোনটা? ফল ইন প্রোডাকশন, ইনক্রিজ ইন প্রাইস। আমরা জানি প্রাইস যখনই ইনফ্লেশন আসবে তখনই প্রাইস ইনক্রিজ হবে। দ্য বেস্ট মিনস অফ সেভিং ডিউরিং ইনফ্লেশন ইজ টু কিপ। বলছে সব থেকে ভালো জানি ইনফ্লেশনের সময় সেভিং করা, এটা তোর সব থেকে ভালো। এটা কি সেভিং করা হয় না মানি, যেহেতু মানি রাইজ করছে তাই মানি সেভিং। তার আনসার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 46, দ্য পিরিয়ড অফ হাই ইনফ্লেশন আর লো ইকোনমিক গ্রোথ ইজ টার্মড অ্যাজ। যদি ইনফ্লেশন হাই হচ্ছে আবার ইকোনমিক গ্রোথ লো হচ্ছে অর্থাৎ এমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, এর আগেও বলেছি এটা হবে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন এমপ্লয়ি, গ্যালোপিং ইনফ্লেশন, রিসেশন প্লাস ইনফ্লেশন, অ্যাডভার্স ইনফ্লেশন। এটা হবে রাইজিং ওয়েজ অফ এমপ্লয়মেন্ট। এটা ছিল আনএমপ্লয়মেন্ট, স্ট্যাগফ্লেশন, রিসেশন প্লাস ইনফ্লেশন মানে মন্দাগতি, তার সাথে আবার মুদ্রাস্ফীতি। আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 48, ইনফ্লেশন ক্যান বি কন্টেন সারপ্লাস বাজেট, ইনক্রিজ ইন ট্যাক্সেশন, রিডিউসিং ইন পাবলিক এক্সপেন্ডিচার, অল অফ দেবে। ইনফ্লেশন যদি কন্ট্রোল করতে হয় কী করতে হবে? সারপ্লাস বাজেট করতে হবে, ট্যাক্সেশন বাড়াতে হবে, পাবলিক এক্সপেন্ডিচার রিডিউস করতে হবে। এটা হবে আনসার অল অফ দ্য অ্যাবভ। Question number 49, deficit financing create additional paper currency to fill the gap and revenue. This advice aim to economic development, but if it fall, it's general. এটা IPS এর এক্সামে এসেছিল, ইনফ্লেশন এটা হবে। বলছে ডেফিসিট ফাইন্যান্সিং মানে ফাইন্যান্সিং ডেফিসিট যখন বেশি হয়ে যায় তখন কি করতে হবে? যে কারেন্সি ফিল টু গ্যাপ অ্যান্ড রেভিনিউ, তখন হচ্ছে ইনফ্লেশন হয়। গ্যাপ বিটুইন এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ, গ্যাপটা ঠিক করবে কি? ইনফ্লেশন। Question number 50, a study increase the general level of price and result excessive in aggregate demand and compared to aggregate supply is termed as। এর আগেই আমরা বলেছি সেটাকে কি বলছে? ডিমান্ড পুল ইনফ্লেশন। আচ্ছা, আগে ছিল ট্যাক্সেশন। ট্যাক্সেশন থাকলে আমরা কি বলছি? ট্যাক্স যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ইনফ্লেশন কমে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। আর ডিমান্ড পুল ইনফ্লেশন এখানে দিয়েছে দ্য রেজাল্ট অফ এক্সেসিভ অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড কম্পেয়ার টু অ্যাগ্রিগেট সাপ্লাই, যেটা আমরা বলেছিলাম কি বলা হয়? ইনফ্লেশনারি গ্যাপ। তো ইনফ্লেশনারি গ্যাপ কখন আসবে? এখানে বলছে ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ, তাহলে এটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই। কোশ্চেন নাম্বার 51, হাই রেট অফ ইনফ্লেশন টেন টু ওয়ার্ডস ব্যালেন্স অফ পেমেন্ট, বিকজ হাই রেট অফ ইনফ্লেশন যখন বাড়বে তখন ব্যালেন্স পেমেন্ট কোনটা ঠিক হবে? প্রাইস ইজ এক্সপোর্ট গুড রাইজ মেকিং এক্সপোর্ট লেস কম্পিটিটিভ। অবশ্যই প্রাইস এক্সপোর্ট গুড হচ্ছে রাইজ হবে অর্থাৎ বাড়বে, আর কি হবে? কম্পিটিটিভটা কমে যাবে, কেননা টাকা যেহেতু মার্কেটে বেশি হয়ে যাচ্ছে তখন কম্পিটিটিভটা এমনিই কমে যাবে, কেননা প্রোডাকশন কম আছে কিন্তু টাকা পরিমাণটা বেশি হয়ে গেছে, তখন আনসার হবে আমাদের বি। Question number 52, the effect of inflation on tax revenue result in a situation known as। বলছে ট্যাক্স রেভিনিউ রেজাল্ট ইন দ্য সিচুয়েশন, এটা হবে ফিসক্যাল ড্র্যাগ। ফিসক্যাল ড্র্যাগ কখন হচ্ছে? ফিসক্যাল ড্র্যাগ হচ্ছে ইনফ্লেশন অন ট্যাক্স রেভিনিউ রেজাল্ট ইন দ্য সিচুয়েশন, সিচুয়েশনটাকে বলা হচ্ছে ফিসক্যাল ড্র্যাগ। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 53, the sum of which of the following constitute broad money in India। কোশ্চেন নাম্বার 53 হচ্ছে দ্য সাম অফ হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট ব্রড মানি ইন ইন্ডিয়া। ব্রড মানি কোনটা? এখানে অপশান দিয়েছে কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাঙ্ক, টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক, আদার ডিপোজিট উইথ আরবিআই। তাহলে এখানে আমরা জানি যে চারটেই থাকবে, অর্থাৎ যেটা ব্রড মানি বলা হয় M3 মানি, কারেন্সি উইথ পাবলিক, টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্ক, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাঙ্ক এবং আদার ডিপোজিট উইথ আরবিআই। এটা আনসার হবে 1 2 3 4 অর্থাৎ ব্রড মানি। আনসার হচ্ছে সি। 54, রাইজিং প্রাইস লেড টু অল বাট ওয়ান অফ দ্য ফলোয়িং। বলছে প্রাইস যখন বাড়ছে সেটা কি হচ্ছে? প্রমোশন অফ ইনইকুয়ালিটি, জেনারেশন অফ ব্ল্যাক মানি, অ্যাডভার্স এফেক্ট অন ব্যালেন্স অফ পেমেন্ট, অ্যাডভার্স এফেক্ট অন স্পেকুলেশন। রাইজ প্রাইস লেড টু অল বাট ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাডভার্স এফেক্ট অফ দ্য স্পেকুলেশন, এটাই হবে আনসার। Consider the following statement about the wholesale price index. Wholesale price index
আমরা জানি অনেকগুলো ইন্ডেক্স আছে হোলসেল প্রাইস ইন্ডেক্স এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্সের আন্ডারে। তবে এখন হোলসেল প্রাইস ইন্ডেক্সটায় মেজারমেন্ট করা হয় না, কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাই করা হয়, কেননা হোলসেল প্রাইস ইন্ডেক্সে সার্ভিস লেভেলটা থাকে না। ঠিক আছে, যার জন্য সার্ভিস লেভেলটা না থাকার জন্য হোলসেল প্রাইস ইন্ডেক্সে এখন আর করা হয় না 2003-এর পর থেকে। তো এখানে যে অপশানগুলো দিয়েছে দেখুন, ইট ক্যাপচার দ্য প্রাইস মুভমেন্ট এক্সটেন্সিভ অ্যান্ড ইজ দেয়ারফর টেকেন অ্যাজ দ্য ইন্ডিকেটর ইনফ্লেশন। The office of the economic advisor is entrusted with the function of the company and publication the weekly wholesale price index number in India. Whichever the statement are correct. আচ্ছা, এখানে হোলসেল প্রাইস ইন্ডেক্সের অনুযায়ী কোন স্টেটমেন্ট দুটো কারেক্ট? ক্যাপচার অফ দ্য প্রাইস মুভমেন্ট এক্সটেন্সিভ দেয়ারফর টেকেন অ্যাজ অ্যান ইন্ডিকেটর অফ দ্য ইনফ্লেশন। অবশ্যই এটা একটা ইন্ডিকেট করা হচ্ছে যে যেই মানে যেই জিনিসটা মুভমেন্ট করছে মার্কেটে তার উপরে যে একটা ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স অনুযায়ী সেই প্রাইস মুভমেন্ট হচ্ছে। কোশ্চেন নাম্বার 2 অপশন 2 দিয়েছে অফিস অফ দ্য ইকোনমিক অ্যাডভাইজার। ইকোনমিক অ্যাডভাইজার কি করছে? এন্ট্রাস্টেড উইথ দ্য ফাংশন অফ দ্য কমপ্লিটেশন অ্যান্ড পাবলিকেশন অফ দ্য উইকলি হোলসেল প্রাইস ইন্ডেক্স। অবশ্যই হোলসেল প্রাইস ইন্ডেক্স উইকলি মেজারমেন্ট করা হয়। তাহলে আনসার হচ্ছে সি, অর্থাৎ বোথ 1 and 2। In the last one decade, which one of the following sector has attracted the highest foreign direct investment? হাইস্ট ফরেন ডাইরেক্ট 2004-এ এসেছে কোশ্চেনটা। সব থেকে হাইস্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখানে দিয়েছে কেমিক্যাল, আদার, ফার্টিলাইজার, সার্ভিস সেক্টর, ফুড প্রসেসিং, টেলিকমিউনিকেশন। অবশ্যই এটার আনসার হবে প্রায় 100% হচ্ছে টেলিকমিউনিকেশনের হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা বেশি, যার জন্য আমাদের আনসার হচ্ছে এখানে ডি। কোশ্চেন নম্বর 57, আন্ডার দ্য কনস্টিটিউশন দ্য পাওয়ার টু রেজ দ্য ডিসবার্স পাবলিক ফান্ড। ডিসবার্স পাবলিক ফান্ড কোনটা হবে? হ্যাজ বিন ডিভাইডেড বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। আনসার হবে আমাদের বি। কোশ্চেন নম্বর 58, দেয়ার আর 3 মেজর গ্রুপ অফ দ্য কমোডিটি ইন দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স। হোলসেল প্রাইস ইন্ডেক্স 3টে মেজর গ্রুপ আছে, কোনটা? প্রাইমারি আর্টিকেল, ফুয়েল, পাওয়ার, লাইট, লুব্রিক্যান্ট, ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল, র মেটেরিয়াল। এটা হবে প্রাইমারি আর্টিকেল, ফুয়েল, পাওয়ার, লাইট, লুব্রিক্যান্ট, ম্যানুফ্যাকচার প্রোডাক্ট। ফুড এর মধ্যে নেই, তাই আনসার হবে 1, 2, 3। আনসার হচ্ছে এ। রুপি হ্যাজ ডিভ্যালুয়েট অ্যাট হোয়াট পার্সেন্ট ইন জুলাই 1991? কত পার্সেন্ট হয়েছিল? এটা হচ্ছে 20%। আর কোশ্চেন নম্বর 60-এ দেওয়া রয়েছে হোয়েন ওয়াজ দ্য ডেসিমেল কয়েনেজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া? সেটা হচ্ছে 1957-এ। আচ্ছা বন্ধুরা, এখানে টোটাল 60টা কোশ্চেন কমপ্লিট করলাম। এরপরের ভিডিওতে আমি 4th চ্যাপ্টার আলোচনা করব। যারা এখন পিএসসি এবং ডব্লিউবিসিএস এক্সাম দেবেন, প্লিজ আপনারা চ্যানেলটিকে ফলো করুন, সাপোর্ট করুন এটা। ধন্যবাদ।